সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আরও একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, সেখানে প্রথম যে তোমাদের বিষয় অর্থাৎ ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, এই সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে তোমাদের রয়েছে। সেই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো শুরু করার আগে এটা বলা যেতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের গঠন কিভাবে হলো, এটা সম্পর্কে বলা যেতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময় 1939 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে, ঠিক তারপরেই রাষ্ট্রনেতারা কি মনে করতে শুরু করলো যে বিভিন্ন রাষ্ট্রের যে রাষ্ট্রনেতারা বা রাষ্ট্রনায়ক যারা ছিল, তারা কি মনে করতে শুরু করলো যে বিভিন্ন যে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর সাথে একটা পারস্পরিক ভালো সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা বজায় রাখতে হবে এবং একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্ষেত্রে গড়ে তুলতে হবে, যাতে একজন অন্যজনকে বিপদের সময় সাহায্য করতে পারে। এবং সেই সাহায্যটা বিভিন্নভাবেই হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে বিভিন্নভাবে যে সাহায্য করা এবং যে সাহায্য করার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলা, সেটাই ছিল এদের মূল লক্ষ্য। সেখানেই সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠে এবং এটি গড়ে ওঠে হচ্ছে 1945 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর। 1945 খ্রিস্টাব্দে মানে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই, বুঝতেই পারছো। এবং এটি গড়ে ওঠে এবং আনুষ্ঠানিকভাবে এটা মোটামুটি এই সময় 1945 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর এটি প্রতিষ্ঠা হলো। তো এই যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়া, প্রতিষ্ঠাটা তো একদিনে হয়নি, কারণ প্রতিষ্ঠাটা ধীরে ধীরে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে এর প্রতিষ্ঠাটা হয়েছে। তো প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন যে সম্মেলনগুলো রয়েছে, এখানে বলা হচ্ছে যে লন্ডন ঘোষণাপত্র, অর্থাৎ অনেক দিন থেকে এটা একটা প্রক্রিয়া চলতে থাকে। 1941 খ্রিস্টাব্দের 12ই জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে মিত্রশক্তির যে প্রতিনিধিরা তারা মিলিত হলেন। অর্থাৎ আমরা জানি যে ঠান্ডা যুদ্ধের ক্ষেত্রে যে মিত্রশক্তি এবং অক্ষজোট যে দুটো জোট ছিল, সেখানে যে অন্তর্ভুক্ত দেশগুলো ছিল, তারা কিন্তু সবাই মিলে এই সহযোগিতাপূর্ণ একটা সহযোগিতাপূর্ণ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। তো সেখানে মিত্রশক্তির প্রতিনিধিরা মিলিত হয় এবং এটাকে বলা হচ্ছে লন্ডন ঘোষণাপত্র। এটা ফার্স্ট পয়েন্ট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা কিভাবে হচ্ছে সেটা। তারপরে আটলান্টিক সনদ রয়েছে, যেটা 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট, ঠিক তারপরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আর আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট প্রিন্স অফ ওয়েলস নামক একটি যুদ্ধজাহাজে মিলিত হয়ে আটলান্টিক সনদ নামে একটি যৌথ ঘোষণা জারি করেন এবং সেখানেও বেশ কিছু সিদ্ধান্ত জারি করা হয় যে সম্মিলিত জাতিপুঞ্জ কেন গঠিত হবে, এর কী কী উদ্দেশ্য এবং কিভাবে এই সম্মিলিত জাতিপুঞ্জ কাজ করবে, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়। যেখানে বলা হয় যে কোনো রাষ্ট্র বা জাতি যে অন্য রাষ্ট্রে ব্যতীত কোনো রাষ্ট্রের সীমানায় অংশগ্রহণ করতে পারবে না এবং বিভিন্ন যে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, এইগুলোর যুদ্ধের ক্ষেত্রে এরা একজন অন্যজনকে সাহায্য করবে, এই বিষয়গুলো মূলত রয়েছে। এবং প্রতিটি রাষ্ট্র তাদের অন্য রাষ্ট্রের সমুদ্রপথ ব্যবহারের সুযোগ পাবে। অর্থাৎ কি মানে এই যে সমুদ্র পথগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছে, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, এইগুলো তারা অন্যজনকে সাহায্য করতে পারবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে আটলান্টিক সনদের যে আটলান্টিক চার্টার, যেটা আটলান্টিক সনদ, সেখানে কিন্তু এই বিষয়গুলো নেওয়া হচ্ছে। তারপরে আরও যে বিষয়গুলো রয়েছে, ওয়াশিংটন সম্মেলন রয়েছে 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, ঠিক কিছুদিন পর, 4-5 মাস, 6 মাস পর আবার এটা স্বাক্ষরিত হয়। তারপর আবার ডাম্বারটন ওক সম্মেলন, মস্কো ঘোষণা, তেহরান ঘোষণা, ডাম্বারটন ওক সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এই বিভিন্ন সম্মেলনগুলো রয়েছে, যে সম্মেলনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কী করেছে, একটা সমঝোতার মাধ্যমে এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রক্রিয়াটা তারা চালু করতে থাকে।
তো এই বিশ্বে কবে কি হয়েছে, এই যে ইয়াল্টা সম্মেলন বা সান ফ্রান্সিসকো সম্মেলন, সেখানে কটি দেশ যোগদান করেছিল, এইগুলো কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে। এগুলো তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে। আমি এটার মধ্যে আর ডিটেলসে কিছু যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো মোটামুটি এই যে সম্মেলনগুলো মূলত করা হয় সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য। এবং এই সান ফ্রান্সিসকো সম্মেলনে যে অংশগ্রহণকারী 51টি রাষ্ট্র, তারা এই সনদের মান্যতা দিলে ওই বছরই 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর, এবং তার মাঝখানে এই যে সম্মেলনগুলো রয়েছে এর মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হলো। তো এই যে গঠন হয়ে গেল সম্মিলিত জাতিপুঞ্জ, গঠন হয়ে যাওয়ার পর এর মূলত কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। এই যে এখানে বলা হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে একটি প্রস্তাবনা, 19টি অধ্যায় এবং 111টি ধারা আছে। এবং এই যে সনদের 14 নম্বর ধারা অনুযায়ী এসব উদ্দেশ্য পূরণ, যে উদ্দেশ্যগুলো ছিল সেখানে বলা হয়েছে যে এর যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো কী হবে না হবে সেগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এরপরে জাতিপুঞ্জের 55 নম্বর ধারা এবং 73 নম্বর ধারায় আরও কিছু উদ্দেশ্য এখানে লিপিবদ্ধ করা হয়েছে। যেমন সনদের 55 নম্বর ধারায় বলা হয়েছে বিশ্ববাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, সার্বিক কর্মসংস্থান ও আর্থসামাজিক প্রগতি বিধানে উদ্যোগ গ্রহণ করা। আর কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থসামাজিক, স্বাস্থ্যগত ও অন্যান্য সমস্যার সমাধান, আন্তর্জাতিক সংস্কৃতির প্রসার এবং শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণে জাতিপুঞ্জ সচেষ্ট হবে। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ যে প্রতিষ্ঠানটা গঠন করা হলো, এখানে বলে রাখি, এখানে 193টা দেশ কিন্তু এটি স্বাক্ষর করেছিল। অর্থাৎ এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র যদি তোমাদের প্রশ্নের মধ্যে আসে, তো 193টি সদস্য রাষ্ট্র ছিল, এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। এবং এখানে কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে এই দেশগুলো একজন অন্যজনকে আর্থসামাজিক, স্বাস্থ্যগত এবং বিভিন্নভাবে তাদের এই সহযোগিতা করবে, এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই সর্বজনীন একটা শ্রদ্ধার মনোভাব গড়ে তুলবে। অর্থাৎ একটা দেশ অন্য দেশকে শ্রদ্ধা করবে এবং সহযোগিতা করবে, এটার জন্যই কিন্তু মেন সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল। তো এগুলোও কিছু কিছু তোমরা জেনে রাখবে। তো এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের নীতিসমূহ। অর্থাৎ এখানে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নম্বর ধারায় 7টি গুরুত্বপূর্ণ নীতির কথা উল্লেখ করা হয়, এবং সনদের 2 নম্বর ধারায় এই সম্পর্কিত ঘোষণায় বলা হয় জাতিপুঞ্জ ও তার সদস্য রাষ্ট্রগুলি এসব নীতির ভিত্তিতে পরিচালিত হবে। অর্থাৎ এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, সেখানে কিন্তু 193টি রাষ্ট্র ছিল, অর্থাৎ 193টি দেশ কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র ছিল। এবং তারা কি করলো, তারা সবাই এই যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে নীতি, সেই নীতিটা কিন্তু সমস্ত রাষ্ট্রগুলি মেনে চলবে, এটা কিন্তু বলা হলো এখানে সনদের 2 নম্বর ধারায় কিন্তু এটি বলা হচ্ছে। এছাড়াও আরও যে বিভিন্ন সনদের ধারাগুলো রয়েছে, 2-1 যে ধারা, সেখানে বলা হচ্ছে যে জাতিপুঞ্জ সকল সদস্য রাষ্ট্রের সম সার্বভৌমত্বের নীতির ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ কি সার্বভৌমিকতা, যে প্রত্যেকটা দেশের যে চূড়ান্ত ক্ষমতা, সেই চূড়ান্ত ক্ষমতার কে কিন্তু প্রত্যেকটা দেশকে কিন্তু গুরুত্ব দেওয়াটাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি কর্তব্যের মধ্যে পড়ে, একটা নীতির মধ্যে পড়ে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন যে ধারাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা এখানে একটু ডিটেলসে পড়ে নেবে, আমি অত ডিটেলসে আলোচনা করছি না। এখানে যেমন বলা হয়েছে সনদের 2-6 নম্বর ধারায় বলা হয়েছে যেসব রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য নয় তারাও যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যের প্রয়োজন অনুসারে সনদের নীতিসমূহ অনুসরণ করে সেগুলো দেখার জন্য জাতিপুঞ্জ চেষ্টা করবে। অর্থাৎ কি, যে যারা হয়তো সদস্য নয় তারাও এই আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য যদি নীতিগুলো মানছে কিনা সেদিকেও একটি সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু দেখার চেষ্টা করবে, যে অন্ততপক্ষে তারাও যাতে মানলে যাতে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা নিরাপত্তার যে বাতাবরণ সেটা দেখা যাবে। তো মূলত এই ধরনের বিষয়গুলো রয়েছে নীতির মধ্যে, আরও অনেক রকম ধারা রয়েছে, সেগুলো তোমরা পড়বে। এখানে
উল্লেখযোগ্য এখানে আরও একটা বিষয়, সেটা হচ্ছে সনদের 7-এর 1 নম্বর ধারা অনুযায়ী জাতিপুঞ্জের মূল অঙ্গের সংখ্যা বলা হয়েছে 6টি, অর্থাৎ এই যে সম্মিলিত জাতিপুঞ্জ তার মূল অঙ্গ থাকবে 6টি। এই 6টি মূল অঙ্গ কি? এক সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, অচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয়। এই ছটি মেন অঙ্গ থাকবে একটি সম্মিলিত জাতিপুঞ্জের। তো এটা সম্মিলিত জাতিপুঞ্জ এই 6টি মেন অঙ্গ নিয়ে কিন্তু গঠিত হবে। তো সম্মিলিত জাতিপুঞ্জের গঠন এটা বলা যেতে পারে যে 6টি অঙ্গ নিয়ে এখানে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠছে। এবার এগুলো সম্পর্কেও তোমাদের একটু বিস্তারিতভাবে পড়তে হবে, যেমন সাধারণ সভার গঠন কিভাবে হয়, নিরাপত্তা পরিষদের গঠন কিভাবে হয়, আন্তর্জাতিক বিচারালয়ের গঠন কিভাবে হয়, অর্থনৈতিক সামাজিক পরিষদ, অচি পরিষদ, এই যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তোমাদের বিস্তারিতভাবে পড়তে হবে। কিন্তু আমি সেগুলো সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি না। তোমাদেরকে জাস্ট হালকা করে বলে দিই যে সাধারণ সভার যে গঠন, সেখানে এই যে 193টি সদস্য রাষ্ট্র যারা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য ছিল, তারা সবাই কিন্তু এই সাধারণ সভারও অন্তর্ভুক্ত হবে। এখানে বলা হচ্ছে যে 193টি সদস্য রাষ্ট্রে সাধারণ সভায় 5 জন করে প্রতিনিধি পাঠানোর ক্ষমতা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র তাদের 5 জন করে প্রতিনিধি কিন্তু এই সাধারণ সভায় পাঠাতে পারবে, এবং যে সাধারণ সভার অধিবেশন গুলো হয়ে থাকে এবং সেগুলো যে কোথায় কি অধিবেশন হয় এগুলো সম্পর্কেও রয়েছে। যেমন সাধারণ সভার যে বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার কিন্তু এটি সংগঠিত হয়ে থাকে। তো এইগুলো রয়েছে। তারপর নিরাপত্তা পরিষদ রয়েছে। নিরাপত্তা পরিষদ মানেই বুঝতে পারছো, যার মেইন কাজ হচ্ছে কি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা। এবং এই যে 6টি অঙ্গ রয়েছে তাদের মেন ফোকাস বা মেন কার্যাবলী কিন্তু হলো যে আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা এবং নিরাপত্তাগুলোকে কিন্তু রক্ষা করা। এবং এই 6টা অঙ্গ নিয়েই কিন্তু মেন সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত। তো এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। এখানে তোমরা শুধুমাত্র নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য ছিল এবং এছাড়াও অস্থায়ী সদস্য ছিল। তো 5টি যে স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল যারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর চীন, এই 5টি হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। তো এগুলো তোমরা পড়বে, এবং 6টি ছিল অস্থায়ী রাষ্ট্র। তো এগুলো তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে। এছাড়াও সচিবালয় যেটি রয়েছে, সেখানে সচিবালয়ের যে মহাসচিব অর্থাৎ সচিবালয়ের যে প্রধান, সেখানে প্রথম মহাসচিব কে ছিল? ট্রিগভিলি, যে ছিল প্রথম মহাসচিব হিসেবে, কিন্তু ইনি আত্মপ্রকাশ করেন। এরপর বর্তমান যিনি মহাসচিব আছেন সেগুলোও কিন্তু তোমাদের আসতে পারে, তো সেগুলো তোমরা একটু পড়ে নেবে জাস্ট। তো হালকা করে এখানে তোমাদেরকে সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে আলোচনার চেষ্টা করলাম। জানি না কতটা কি বোঝাতে পারলাম। তো নিশ্চিতভাবে তোমরা যদি কিছুটা বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আবারও কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।